4 দিন আগে, যখন বাংলাদেশের কোনো গণমাধ্যম জানতো না যে হ্যাঁ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও পদত্যাগ করতে বলা হতে পারে। আমার কাছে দুটি খবর ছিল। ওয়াকারুজ্জামানের ঘটনাটা এখনো ঘটেনি। তার আগে নৌবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তুরস্কে যাওয়ার আগে নৌবাহিনী প্রধান পরিবর্তন ঘটেছে। তিনি তারপরে তুরস্ক গেছেন, তুরস্ক থেকে ফেরার পর হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে তারেক রহমান সরকারের অনেকে মনে করেন যে এই দুই ব্যক্তি তারা যে ভূমিকাই পালন করে থাকুক সাম্প্রতিক সময়, কিন্তু এরা ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। তবে একটা কথা হচ্ছিল শেখ হাসিনার পক্ষ থেকে, বা আমি অনেকবার বলেছি নানা জায়গায়, যে 4 আগস্ট 2024 যেরকম সেনাপ্রধান ঘোষণা করেছিলেন যে যদি হাজার হাজার আন্দোলনকারী জমায়েত হয় তাহলে সেনাবাহিনী কোনো গুলি চালাবে না। কারণ আমি প্রশ্ন তুলেছিলাম যে যদি শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন যদি এরকম হাজার হাজার কেন লাখো লাখো জমায়েত হন, মানে আমি যা ফিডব্যাক পাচ্ছি তাই ঘটনা করতে পারে, তাহলে সেদিন সেনাবাহিনী কি গুলি চালাবেন না এরকম কোন সিদ্ধান্ত নেবেন? তো সেটা ওয়াকারুজ্জামান নিলেও নিতে পারেন। সে কারণে হয়তো তার ক্ষেত্রেও পরিবর্তন হলে আমি অবাক হব না আর কি। তৃতীয়ত আর কি হতে পারে, বলতে এখনো আওয়ামী লীগকে একটা রাজনৈতিক স্পেস দেওয়ার কথা বিএনপি ভাবছে, কিন্তু সেটা শেখ হাসিনাকে মাথায় রেখে নয়। তো এখন ঘটনা হচ্ছে যে তিনি কিন্তু রাজি কিনা আমি জানি না, শুনেছি তিনি রাজি নন, তিনি শেখ হাসিনার পরিবর্তে দায়িত্ব নিতে রাজি নন। ফলে বিএনপির মধ্যে প্রথমত হচ্ছে সরকারের মধ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ যারা, তারা হয়তো কেউ তারেক রহমান সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এমন নয়, কিন্তু তবুও বলে না যে সিঁদুরে মেঘ দেখলে ডরায় অনেকে, সেই কারণে যে তাদের সরিয়ে দেওয়া এই সময়, নাহলে সরানোর তো কোনো কারণ কিছু নেই। আর ওই রেজিগনেশন লেটারটা সকলেই দেখেছেন, তাদের প্রথম একটি লাইন মাত্র তিনি হাতে লিখেছেন, বাকি গোটাটাই টাইপ করা, তাই না? সইটা আর প্রথম লাইনটা, এই দুটো লাইন নিজের হাতের লেখা, বাকি গোটাটাই টাইপ করা। ফলে এটা আজকের দিনে বুঝতে কোনো অসুবিধা হয় না যে তিনি স্বেচ্ছায় করেছেন, সেটাও লেখা থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ভবনে আমার ঘনিষ্ঠ সূত্র ছিল, ফলে আমার প্রণব মুখার্জি লেখা বই তিনি চেয়েছিলেন, তাকে উপহারও পাঠিয়েছিলাম, তিনি পড়েছেন। আমি বলি যে তিনি কিন্তু আপনার শো এবং আমার শো নিয়মিত দেখেন। তো ফলে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে তার একটা সাক্ষাৎকার নেওয়া। এখন যাই না সেটা সম্ভব কিনা, এখন তিনি তো আছেন দেশের মধ্যে, এখন হয়তো নয়, যখন তিনি স্বচ্ছন্দ বোধ করবেন তখন দেখা যাবে। তো বলছিলাম যে যে পরিবর্তনগুলো শেখ হাসিনার ঘোষণায়, এই কতগুলো ঘটনা যেটাকে উড়িয়ে দিচ্ছিলেন অনেকে বাংলাদেশে, কিন্তু এটা উড়িয়ে দেওয়ার ঘটনা নয়। বেচারা প্রথম ক্যাজুয়ালিটি হলেন রাষ্ট্রপতি, দ্বিতীয় ক্যাজুয়ালিটি আরো কেউ ঘটবেন, তৃতীয় ক্যাজুয়ালিটিও কেউ হতে পারেন, চতুর্থ হচ্ছে আওয়ামী লীগকেও পরিবর্তন করা যায় কিনা। ফলে এমন একটা অবস্থায় খুবই এটা বলবো যে শেখ হাসিনার ঘোষণায় প্রায় সত্যি এই সরকার কিন্তু সিরিয়াসলি নিয়েছেন, বাকিরা মনে করছেন নাটক, কিন্তু তারেক রহমান সরকার জানেন তারা যে শেখ হাসিনা ঘোষণা যেটা করেন সেটা তিনি করেন এবং করলেন। বলুন পুণ্যাচক। আমি এই জায়গাটাতে একটু কনফিউজ মনে হয় যে শেখ হাসিনা এই ফিরে আসার বিষয়টা কি কোথাও সীমিত হয়ে গেছে, বা এটা যত বড় ঘটনা ঘটার কথা সেই অর্থে কোনো প্রিপারেশন, কোন ধরনের আয়োজন, ইন্টারনালি কোনো কিছু আরো আগাচ্ছে কিনা, এই বিষয়গুলো কেন যেন একটু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। দেখুন, এটা ঘটনাটা তো শেষ পর্যন্ত তো একটা ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ফলে এই পরিস্থিতিটা, এর মধ্যে যেটা ঘটনা সেটা হচ্ছে যে ভারতে সেপ্টেম্বর মাসে ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই খবরটিও প্রথম আমি ব্রেক করি বোধ প্রিন্টে এবং সব জায়গাতেই, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানিয়েছেন এবং ধরুন যদি আসেন, এখনো তারা ঘোষণা করেননি
এবার আমি একটু ক্ল্যারিফাই করে দিই। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা একটা প্রশ্ন হয়েছিল। সে প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে। একটা তিনি ডিনাই করেননি, কিন্তু পরে জানানো হবে এই কারণে যেহেতু এটা সেপ্টেম্বর মাস হবে, বহু দেরি আছে, তাহলে সফরের সেই শিখর সম্মেলনের আগে হয়তো ঘোষণা করা হতে পারে কারা কারা আসবে। এখন তারেক রহমানকে আমন্ত্রণ করাটা ব্যক্তিগত প্রধানমন্ত্রী বা ব্যক্তিগত তারেক রহমানকে নয়। এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে বিমস্টেকের পৌরোহিত্য করছে। আগেও 2012 সালে ভারতের গোয়াতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে সেই পরম্পরা অনুসারে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এখন ধরুন শেখ হাসিনা যাবেন ডিসেম্বরে, তার আগে সেপ্টেম্বরে তারেক রহমান দিল্লি আসবেন ব্রিক্সের সম্মেলন উপলক্ষে। সেখানে কি মোদী বা তারেক রহমানের মধ্যে এমন কোনো আলোচনা হবে না যেটাতে আওয়ামী লীগ প্রসঙ্গ থাকবে? নিশ্চয়ই আলোচনা হবে। ফলে সেই আলোচনার ভিত্তিতে অনেকটা নির্ভর করবে শেখ হাসিনা কিভাবে ফিরবেন। ফলে এখন তারেক রহমান সরকার তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, যেটা গতকাল পরশুদিন আপনাদের প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে চিঠি আমাদের কাছে এসেছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি, ফলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ফলে যেহেতু প্রধানমন্ত্রী এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি, সেই কারণে ভারতের পররাষ্ট্র মুখপাত্র সরাসরি স্পষ্ট আগ বাড়িয়ে কোনো জবাব দিতে চাইছেন। দাদা আমি একটা জিনিস বলছেন যে সীমিত ব্যাপার, এটা একটা নেগোসিয়েশন ছাড়া ফেরা সম্ভব নয়, এটা সকলেই জানে। একটা নেগোসিয়েশন কিছু একটা হতে হবে। সেই নেগোসিয়েশনে আপনাকে একটা পথ বললাম, একদিকে যেমন তারেক রহমান সরকার তার প্রশাসন থেকে তথাকথিত হাসিনা পন্থী অনুরাগীদের অপসারণ করবেন। তৃতীয়ত শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে একটা অন্য বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন, রাজনৈতিক বার্তা, যে শেখ হাসিনা নয় অন্য কেউ দায়িত্ব নিলে তারা দিতে পারেন জায়গা। তৃতীয়ত এই আলোচনায় ভারতের সঙ্গে আলোচনায় প্রসঙ্গ উঠলে সেটা কোন দিকে গতি মুখ নেবে, তারপর একটা নিমিষার প্রস্তুতি যদি বলেন আপনার, এক্ষেত্রে প্রস্তুতি কিন্তু বেশি না, 4-5 দিন। ধরুন আপনাদের তো মেটিকুলার ডিজাইন হলো, আন্দোলনটা তো জুলাই থেকে শুরু হয়েছিল না 2024। ইউনুস বলেছিলেন মেটিকুলাস ডিজাইন, ইউনুস যে মেটিকুলাস ডিজাইন তৈরি করছিলেন অনেক একদিন ধরে না, অ্যাকচুয়ালি বাংলাদেশের পট পরিবর্তনের শুরু হয় 2012 থেকে, যেদিন থেকে ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা মামলা করার সিদ্ধান্ত। ক্লিন্টন এসেছিলেন, হিলারি ক্লিন্টন বলেছিলেন মামলা যেন না। ফলে এটা অনেক দিনের প্রতিষ্ঠার পর শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে অপসারণ করতে পেরেছেন। একটা তার জন্য তো একটা সামনে কিছু দেখানো দরকার, ফলে সেইটার জন্য একটা জুলাই আন্দোলন, জুলাই আন্দোলন পরিণত আগস্ট, ফলে সময় চলে গেছে 1.5 মাস। আপনি যে আক্ষরিক অর্থ দেখেন, কিন্তু ডিসেম্বর হয়তো নভেম্বর থেকে সেরকম কিছু শুরু হতে পারে, অক্টোবর থেকে শুরু হতে পারে যে ফেরার প্রস্তুতি ব্যাপারটা, এটা এখনো প্রকাশ্য নয়। এর মাঝখানে শেখ হাসিনা তার মতামত গুলো বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যমকে দিতে শুরু করেছেন, রয়টার্স ছাড়াও আরো দিয়েছেন। হয়তো আগামী দিনে সেগুলো প্রকাশিত হলে আমরা জানতে পারবো তিনি কি ভাবছেন বা নতুন কথা কি বলেছেন। পূর্ণিয়া দাদা, সার্জিও গোরের ট্যুর আপনি জানেন, এবং বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়া না, সোশ্যাল মিডিয়া একটা আলাপ আছে। ইভেন সিনিয়র অনেক জার্নালিস্ট যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন তারাও বলছেন যে সার্জিও গোর বা আমেরিকান মানুষজনের সঙ্গে শেখ হাসিনার একটা যোগাযোগ হচ্ছে ভারতে, বা দেখা সাক্ষাৎ হচ্ছে, এরকম আলাপ একটা বাংলাদেশে আছে। এই সার্জিও গোরের ট্যুর এবং শেখ হাসিনার সাথে কি আমেরিকার কোনো যোগাযোগ হয়েছে কিনা, এ বিষয়ে কি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন আপনার প্রেডিকশন থেকে, অথবা আপনার ধারণা? আমার কাজ হচ্ছে সাংবাদিক হিসেবে ঘটনাগুলি বিশ্লেষণ করা। ফলে বিশ্লেষণে আমি যেটা বলছি, যে পশ্চিমা গণমাধ্যম একসময় শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার ছিল, সেই পশ্চিমা সংবাদ মাধ্যম, সেই অ্যামনেস্টি এখন তারেক রহমান সরকারের সময়কার গণতান্ত্রিক অধিকার নিয়ে সোচ্চার, এবং তারা শেখ হাসিনার মত তার বক্তব্য গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করতে চাইছেন। তাহলে পশ্চিমা শক্তির যে গণমাধ্যম
তারা যখন এরকম একটা মনোভাব নিচ্ছেন, আগ্রহী তারা যখন শেখ হাসিনার মতামত শুনতো, তার বক্তব্য শুনতে, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও একটা যোগসূত্র হয়েছে। আপনি যদি নির্দিষ্টভাবে কথা বলেন, নির্দিষ্টভাবে আমি কোনো তথ্য জানি না। আর সার্জেই গৌর ভারতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং টেলিফোনে কথা হতেই পারে, সেটা কেউ জানে না, কিন্তু সাক্ষাৎ করেছেন এটা ঘটনা নয়। কয়েকদিন আগে আমি জানি আপনাদের ঢাকার যারা এসব আওয়ামী লীগের পুরনো কাউন্সিলর তারা এসেছিলেন, তারা দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে। কিন্তু ফলে শেখ হাসিনার সঙ্গে যারা দেখা করেন এটা সবটাই জানা যায়, এটা অজানা কিছু নয়। আর সার্জেই গৌড়ের মতো একজন ডিপ্লোম্যাট, খুব ইনফ্লুয়েন্সিয়াল ডিপ্লোম্যাট, তিনি দেখা করছেন, সেটা গোপন রাতের অন্ধকারে দেখা করছেন, বা করলেও সেটা গোপন থাকবে, যে সম্ভব না। অন্তত ভারতীয় এজেন্সি গুলো তো জানতে পারবেই, সেগুলো কোনো সন্দেহ নেই। এবং তিনি সাধারণত তিনি যেভাবে ঘুরে বেড়ান, তাতে সবসময় যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ঘোরেন এমন নয়। আর ঢাকায় যাওয়ার ব্যাপারটা হচ্ছে, তার তো দায়িত্বের মধ্যে পড়ে ঢাকা, কারণ তিনি তো দক্ষিণ এশিয়ারও দায়িত্বপ্রাপ্ত, তিনি মধ্য এশিয়ারও দায়িত্বপ্রাপ্ত। ফলে তিনি তো ঢাকা, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সর্বত্রই পাকিস্তান, তাও যেতে পারেন। ফলে তার তো ঢাকা যাওয়াটা অস্বাভাবিক কিছু। এবং ঢাকায় তো আপনি জানেন যে 30 তারিখে পৌঁছানোর কথা, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে আরো অনেকের সঙ্গে তার যেটা এজেন্ডা, আমার কাছে, আমি গতকাল এটা প্রশ্নটা করেছিলাম, তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এড়িয়ে গেছে, বলেছে আমাদের ঠিক জানা নেই। লক্ষ্য ম্যানিলাতে যে আসিয়ান বৈঠকের সময়, যেখানে আপনাদের খলিলুর রহমানের সঙ্গে আমাদের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ হয়েছে, বা মার্কো রুবিওর সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, সেখানে কিন্তু সার্জেই গৌর উপস্থিত ছিলেন। ম্যানিলাতে তিনি কিন্তু ছিলেন, এবং ম্যানিলায় তিনি যখন ছিলেন, তিনি সব আলোচনারই তিনি সাক্ষী, তিনি জানেন। তারপরেই তিনি খলিলুর রহমানকেও জানিয়েছেন তিনি কি করতে চান, এবং খলিলুর রহমানের জন্যই তিনি কিন্তু সফরের সময়সূচি ঠিক করেছেন, যাতে খলিলুর রহমান ঢাকায় থাকেন, সেই কারণে। এবং সেই অনুসারেই কিন্তু দেখা সাক্ষাৎ হবে ঢাকাতে। তারপরে ঢাকাতে গেলে তিনি কোথায় কি দেখা করছেন সকলেই জানতে পারবে। কিন্তু মূল উদ্দেশ্য যেটা মনে হয়, যেটা আমেরিকা চায়, যে শি জিনপিং যেটা বলেছেন যে বাংলাদেশ, মায়ানমার, চায়না করিডোর, সেটাতে আপত্তি। দ্বিতীয়ত হচ্ছে যে চীনের সঙ্গে যতটা সম্ভব ব্যবসায়িক সম্পর্ক থাকুক, সেটাতে আপত্তি কারুরই নয়, ভারতেরও নয়, আমেরিকারও থাকবে বলে মনে হয় না। কিন্তু এমন কোন স্ট্র্যাটেজিক সম্পর্ক যেন না তৈরি হয়, যে স্ট্র্যাটেজিক সম্পর্কে আমেরিকার আপত্তি থাকবে। এই ব্যাপারে ভারত যুক্তরাষ্ট্র সহমত। ফলে চীনকে ঠেকিয়ে রাখার ব্যাপারে সহমত দুটি দেশই। এবং সকলেই জানেন যে খলিলুর রহমান তো তিনি অনেকটাই ওয়াশিংটনের আশীর্বাদ ধন্য মানুষ, এটা সকলেই জানেন না যে তা নয়, যার কারণে না হলে তিনি জাতিসংঘের সভাপতিও হতে পারতেন না। ফলে খুব ইন্টারেস্টিং সময় আসছে বাংলাদেশের জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক এরই প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রতি, দেখুন আমেরিকা কিন্তু তাদের দেশেও কিন্তু নির্বাচন আসুন, সেনেট। ফলে তাদেরকেও দেখাতে হবে যে তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন। তারা বাংলাদেশের এমন একটা সরকারকে সমর্থন করছেন যেখানে আওয়ামী লীগের কোন স্পেস নেই। ফলে সেটা কিন্তু তার দেশে প্রশ্ন উঠতে পারে। ডেমোক্র্যাটদের সঙ্গে তাদের ফারাক আছে, রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে ফারাক আছে। ডেমোক্র্যাটরা থাকাকালীন তারা আওয়ামী লীগকে পছন্দ করেন না। ডেমোক্র্যাটরাই বলা যেতে পারে শেখ হাসিনা উৎখাতে একটা বড় ভূমিকা পালন করেছিলেন। ইউএস এইড যে পাঠিয়েছিলেন, সেই এইড ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছে, সব এখনকার মতো দেওয়া হয় না। মার্কিন দূতাবাসে জামায়াত সহ বহু 48 জন যে কর্মী নিয়োগ হয়েছিল, তাদের অধিকাংশকেই এখন সরিয়ে দেওয়া হয়েছে। 1-2 জন আছেন সিনিয়র লেভেলে আছে, বাকিরা নেই। ফলে এই ক্ষেত্রে একটা খুব আমি বলছি যে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে ডিফারেন্ট, আলাদা। সেটা আমি ফোরকাস্ট করতে পারবো না। সেটা উনি ঢাকায় গেলে তখন কিভাবে কথা বলছেন, মিলিত হবেন, সুশীল সমাজের সঙ্গে মিলিত হবেন, টাউন হল করতে পারেন, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন। এখন দেখা যাক সেটা কি দাঁড়ায়। দাদা, আমি সবশেষে একটা প্রসঙ্গে একটু আপনার মতামত জানতে চাই। সেটা হলো, বাংলাদেশে এরকম একটা ব্যাপার আছে, যেমন বিএনপি যদি বলি যে 24-এর পরে 19 সময়ে অত বেশি ভারত বিরোধী বক্তৃতা দেয়নি বিএনপি মানুষজন, মিড লেভেলে দিয়েছে। আর এর আগে শেখ হাসিনা পতনের আগের সময়টা
বছর খানেক সময়টা বিএনপি খুব শক্তভাবে ভারত বিরোধী বক্তৃতা দিত। এখন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সরানো হচ্ছে বা অন্যান্য যাদেরকে সরানো হচ্ছে, এমন একটা ধারণা অনেকের মধ্যে আছে যে এটা শুধু আওয়ামী লীগের লোক না, ভারত সংশ্লিষ্ট বা ভারতের সঙ্গে যাদের যোগাযোগ আছে, ভারত যাদেরকে পছন্দ করে এমন মানুষজন কি সরানো হচ্ছে কিনা আপনার কি মনে হয়? বাংলাদেশে বিএনপি সরকার এসে ভারত ঘনিষ্ঠ মানুষদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাচ্ছে কিনা, আপনার কাছে কি এরকম মনে হয় কিনা? এটা মনে হতো, আমি নিশ্চিত হতাম যদি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু 9 বছর ভারতে ছিলেন রয়ের তত্ত্বাবধানে, ইনি তো বহাল তবিয়তে আছেন না, ফলে ভারতপন্থী মানুষ ক্যাবিনেটে আছেন। আমি এখনো বিশ্বাস করতে রাজি নই যে ভারতপন্থী বলে সরিয়ে দেওয়া হচ্ছে। অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, এসে ভাবতেছি কি বলবো, কি হচ্ছে দেশে কোনো খবরই তো নয়। কারণ হচ্ছে দেশ তো ফেরেশতাদের হাতে, সেই ফেরেশতারা 70 হুন নিয়ে এক এক জায়গায় এক এক হুন নিয়ে হোটেলের চিপায় চাপায় ধরা খাইতেছে। তো সৎ লোকের শাসন না পাইলে যা হয় আর কি, সৎ লোকের শাসন পাইলে অবশ্যই এগুলো হইতো না। তোমরা সেই 26 সালের 12 ফেব্রুয়ারির যে ইলেকশনটা ছিল, সেই সৎ লোকের শাসন তোমরা মিস করে ফেলছো। সেই জন্য এখন দেখো তোমাদেরকে এই যে সৎ লোকেরা হুন নিয়ে নানান জায়গায় যায়, তোমাদের তো এটা মানে বোঝা উচিত, তাই না? যে তোমরা সৎ লোককে শাসন নিতে দিলা না, তারপর তারা এই কাজ শুরু করছে। এটা অবশ্য অন্য একটা কারণ হতে পারে। মানুষ যখন অনেক স্ট্রেসে থাকে তখন এগুলো স্ট্রেস আউট করতে চায়, কারণ হচ্ছে শেখ হাসিনা বলছে ফিরে আসবে, এই স্ট্রেস তো সবার মনে আসেই, তাই না? আচ্ছা, যে কথা বলতেছিলাম যে সৎ লোকের শাসন বাংলাদেশে এর আগে ছিল না, 17 বছর আগে ছিল না। 17 বছর আগে যদি থাকতো তাইলে একটা পদ্মা সেতুর টাকা দিয়ে 34টা না কতগুলো পদ্মা সেতু করা যাইত, মানে বছরে মিনিমাম 2টা করে পদ্মা সেতু হইতো। তো শেখ হাসিনা নাই, মানে 17 বছরের সরকারটা নাই, 2 বছর হয়ে যেতেছে। 2 বছরে মনে করেন একটা পদ্মা সেতু, মনে করেন একটা ইটও গাঁথা হয় নাই। উল্টা আমরা কি দেখতে পাইলাম যে থার্ড টার্মিনাল শেখ হাসিনার সরকার অনেক দুর্নীতি করে করছে, সেই দুর্নীতি করা থার্ড টার্মিনালের পেছনে আরও 3,500 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, নানান বুকিচুকি খরচ দেখায়। কারণ হইছে এখন তো সৎ লোকের হাতে শাসন, তোমাদের বুঝতে হবে। এই শাসনটা যদি 2 বছর আগে হইতো তাইলে দেখতে কত ধরনের নিউজ হয়, থার্ড টার্মিনাল নিয়ে কত ধরনের নিউজ হইছে, এই হইছে সেই হইছে। এখন দেখো এরকম কোনো কিন্তু নিউজ নেই। ইনফ্যাক্ট আমাদের প্রিয় নুনুসর আমলেও নিউজ হয়েছে থার্ড টার্মিনালে সামথিং ইজ রং, সেখানে এটা ভাঙতে হবে ওইটা ভাঙতে হবে, তখন সবার কি মানে পোস্ট, আমাদের টাকার কি কোনো দাম না? এই যে দেখো এখন যখন সৎ লোকেদের হাতে শাসন চলে আসছে, 3,500 কোটি টাকা তুলে নিচ্ছে আমাদের সৎ লোকেরা। 200 টাকার গাছ 1 লাখ টাকা দেখায়, 500 টাকার গাছ 1 লাখ টাকা দেখায়, একটা কি জানি কয় পাগারকে লেক না পুকুর কিতা জানো দেখায়, কোটি কোটি টাকা তুলে নিছে। এখন কারো কোনো সমস্যা হচ্ছে না। কেউ কি বাংলাদেশে এখন সৎ লোকের শাসন চলতেছে? এই সৎ লোকের শাসনের জন্যই আমাদের এত বছরের জুলাই যুদ্ধ ষড়যন্ত্র, বুঝতে পারছো? এইটা বাঙ্গুচোদনাদের বুঝতে হবে। বাঙ্গুচোদনারা যতক্ষণ না বুঝবে ততক্ষণ মনে করো গুলাই করেই যাবে। তো সেই করেই যাচ্ছে। এখন দেখো কারোর মুখে এটা নিয়ে কোনো ধরনের কোনো কথা নাই, কেউ কিচ্ছুটি বলতেছে না। সৎ লোকের শাসন ছাড়া এগুলো সম্ভব? আমাকে একটু বোঝাও তো। সৎ লোকের শাসন যদি নাই হইতো তাইলে যে গুলিস্তান ফুটপাত উদ্ধার নিয়ে এত নাটক হইল, বিএনপি সরকার নাকি এসে গুলিস্তান ফুটপাত তুলে একদম ঝকঝকে তকতকে করে ফেলছে, সবাই একদম ভলক টলক বানায় একাকার। ভলগাররা যারা রেগুলার গুলিস্তান একটু আমাকে একটু জানায় আনতে ভিডিওতে যে গুলিস্তানের বর্তমান অবস্থা কি। আমি নিজে জানি, সবাই জানে যে সেইখানে রাস্তা দাগ দিয়ে দিয়ে ডিএনসিসি বেচে দিয়েছে হকারদের কাছে। অথচ এর আগে ফুটপাত মুক্ত চাই, হকার মুক্ত ফুটপাত চাই, ফুটপাত দখল বন্ধ করো, হ্যান ত্যান খুব চোদানো হয়েছে। এখন দেখো কারো কোনো আওয়াজ নাই। কারণ হইতেছে এখন দেশে সৎ লোকের শাসন চলতেছে। সৎ লোকেরা ফুটপাত রাস্তা ভাগ ভাগ করে বেচে দিবে, যেটা তারা এনজয় করবে। এই জিনিস তো 17 বছর হচ্ছিল না, সেই জন্য তারা এনজয় করতে পারতেছিল না, এটা একমাত্র সমস্যা ছিল। তারপর আমরা দেখলাম কি আমাদের প্রিয় ফরহাদিন মন্ত্রী মুশলেকা রহমান বলতেছে
ডেঙ্গু মশা কি কি দূরকরণ শিখতে পাগারের পাশে গিয়া বইসা থাকো, বিদেশ যাওয়ার দরকার নেই। ঠিকঠাকই তারা বিদেশ যাইতেছে, কালকেই নিউজ হয়েছে। খুব মজা পাইলাম ব্যাপারটা দেখে, যে এই যেরকম সস্তা স্টান্ট বাজি তার পিআর টিম তাকে শিখায় দেয়, সে করে যায়। তার মাথায় তো বুদ্ধি নেই, বুদ্ধি থাকলে নিজের বুদ্ধি খাটায় দু একটা কথা বলতে পারতো। বুদ্ধি খাটায় তো বলতে পারে না, বুদ্ধি খাটায় মানে বলতে গেলে সেটা ব্লান্ডার হয়ে যায়, প্রাথমিক বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তারপর হয়ে যায় যে আমার মাথায় স্বাস্থ্যসেবা নাই, আমার মাথায় উনি আছে। এইসব সস্তা স্টান্টবাজি দেখে চোদ মারা, আবার গোলে গোলে একদম মোমের মতো ঝরে পড়ে যায়। কিন্তু তারা এইটা বোঝে না যে হামের মতো যে জিনিসটা ইউনুস আমাদের গিফট করে গেছে, সেই জিনিসটা যে এতগুলো বাচ্চা মারা গেছে, সেটা নিয়ে আমাদের ফরাদের মন্ত্রীর কথা বলা উচিত। এটা তারা বুঝতেই পারে না, কারণ তারা জন্মের সময় বেরেন ছেড়ে জন্মাইছে, সেই জন্য তাদের বেরেনও নাই, বেরেন ক্যান্সারও নাই, কোনো চিন্তাও নাই, মাথা বেদনাও নাই। কি মজা না ব্যাপারটা। কিন্তু তাদের একমাত্র চিন্তা হচ্ছে সৎ লোকের শাসন চাই। সেই সৎ লোকের শাসনে যা যা চলতেছে, যে দেখেন গতকাল সরি উল্টা রথযাত্রা উপলক্ষে মেট্রো রেলের নিচে একটা ছাতায় টাইম বোম পাওয়া গেছে, খুবই স্পেশালাইজড। যেসব মনে করেন আমরা গত 17 বছর দেখতে মানে ফেসিস্ট সরকার গত 17 বছর আমাদেরকে এসব দেখা থেকে বঞ্চিত রাখছিল। এইসব সার্কাস নাটক আমরা 1 থেকে 6 সাল পর্যন্ত প্রচুর দেখছি, প্রচুর। এবং তখন দেশে বিদেশে মানে বাংলাদেশের ইমেজ যে ছিল একদম আকাশ ভরা তারা হয়ে গেছিল। সেই জিনিসটা উদ্ধার করে এই মহিলা নিয়ে গেছিল অনেক দূর, চলো বহুদূর, গ্রামীণ ফোনের মতো। কিন্তু সেই চলো বহুদূর থেকে নাটাই টেনে সুতা টেনে ধরে তাকে ঘরের ছেলে ঘরে আনা হয়েছে। এখন আমাদের আবার 2001 থেকে 6-এর এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে, বোম পাওয়া যাচ্ছে, গোলাগুলি করে মরে যাচ্ছে। এগুলো আমাদের চোখের সামনে হয় নাই গত 17 বছর। আমরা খুবই বঞ্চিত ছিলাম, আমাদের লাইফ পাইনসা ছিল, কোনো এন্টারটেনমেন্ট ছিল না। এখন প্রতি রিফ্রেশে একজন সৎ লোক হুরসহ ধরা পড়ছে, আবার এইসব এন্টারটেনমেন্টও পাওয়া যাচ্ছে। সো তোমরা কোন কোন অবদান অস্বীকার করিবে জুলাইয়ের, বলো? যে তোমাদেরকে এইরকম এন্টারটেনমেন্ট পূর্ণ লাইফ দিছে জুলাই, এটা তোমরা অস্বীকার করতে পারো না। এই যে সৎ লোক তোমাদের চোখের সামনে দিয়ে বসাইছে, অস্বীকার করতে পারো না। তার মধ্যে আমাদের হাবদাল্লা আবার বলতেছে এনসিপি কি জানি বলে প্রতারণা করে না। অবশ্যই করে না, কারণ তারা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, তারা বঙ্গবন্ধু বৈষম্যের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এগুলো তারা বলছে। এরপরে বঙ্গবন্ধুকে ছুঁড়া ফেলে দিচ্ছে, মুজিববাদ মুর্দাবাদ বলছে কি বলছে না, সেটা কিন্তু কোনো ব্যাপার না। তারা কিন্তু প্রতারণা করে না। দেখেন, তাদের উপর ভরসা করেন, সামনে বন্যার সিজন আসতেছে, তাদের উপর ভরসা করাটা জরুরি, বুঝতে পারছেন? কারণ আমাদের প্রিয় ইউনুসও 24 সালের বন্যার সময় দেখছিলাম $1000 কোটি ফান্ড নিয়ে আসছিল। সেই ফান্ড অবশ্য দেখি নাই, খালি তাকে সারা জীবন দেখে গেলাম জিওবির পেজ থেকে চান্দাই তুলতে। তো যাই হোক, এসব মানের মান এভাবে যায় না, মানের মান এত সস্তা না। সৎ লোকের মান অনেক বড়, তাদেরকে মনে করেন 1000 বার জুতা দিয়ে বাইরে এলেও যাবে না, এদেরও যাচ্ছে না, কারণ সৎ লোক। তো আপনারা নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ বলেছিলেন 2024 সালের জুলাই আগস্ট মাসে। তো এখন দেখেন 2026 সালে এসে আপনারা সেই ধানের শীষ জব পেরে সৎ লোকেদের শাসন উপভোগ করতেছেন। একটা বেড়া ফরাদিন মন্ত্রী পাইছেন, বেড়ার আবার একটা সাদা চামড়া বউ আছে, সেটারে বগলে করে আপনাদের সামনে নিয়ে ঘোরে, আপনারা একদম মুগ্ধ হয়ে যান। পানিওয়ালা মুগ্ধ না, নর্মাল মুগ্ধ আর কি। তো যাই হোক, এরকম মুগ্ধ হইতে থাকেন, দেশের হংমাংসাং হইতে থাকুক, দেশে বিনিয়োগ আসুক না আসুক, ডাজেন্ট ম্যাটার। পোলাপান মরতেছে মরুক, সমস্যা কি? আপনারা খুশি হন। ইন্ডিয়াতে ছাত্র আন্দোলনে মোদের গদি লইরা যাইতেছে, ওয়াও, ইন্ডিয়া ভেঙে যাচ্ছে। এই স্বপ্ন দেখতে দেখতে সকালে ঘুম থেকে উঠে দেখবেন ইন্ডিয়া তার মতো নিজের জিনিসটা গোছগাছ করে ফেলছে। এই যে আপনারা সারাক্ষণ নিজের পাশায় কাপড় নাই, আরেকজনের মাথায় ওন্না নাই কেন, এটা নিয়ে যে গুড়ুরটা করেন, নিজের দেশের হংমাংসাং হয়ে কই থেকে কই চলে গেল, আপনারা এটা খুঁজেই পাইতেছেন না। মানে আপনাদের ওটা দেখার সময় না এখন, কারণ এখন আপনারা আন্ধা হয়ে গিয়েছেন। আপনাদের এখন আর কিছুই কাঁপে না, কিছুই চোখেও পড়ে না, রাতে ঘুমও আসে ঠিকঠাক, সবই ভালো লাগতেছে। একমাত্র চিন্তা হচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লিতে কেন পোলাপান এরকম করতেছে? আমরা দিল্লির সাথে আছি ভাই, দিল্লি হোগা মারা খাওয়া আপনার কি? হ্যাঁ, কারণ আপনি একটু বোকাচোদা। নিজের দেশ হোগা মারা খাইছে, এখন আরেকজনও যেন খায়, সেই জন্য আপনারা খুশিতে উতরাইতেছেন। কিন্তু লাভ নাই, দিল্লির লোকজন, ইন্ডিয়ার লোকজন ইনফ্যাক্ট এত বলচ্চোদান আপনাদের মতো যে থার্ড পার্টি, ইনফ্যাক্ট ওই দেশের রাজাকারও নাই, থার্ড পার্টি এসে তার দেশের হংমাংসাং করে দেবে, তারা চাইয়া দেখবে? জি না, তারা এতটুকু বলদ গাভী এখনো হয় নাই। তাদের কাছে সবার আগে ভারত মাতা কি জয়। আপনাদের মতো সবার আগে আমেরিকা, পরে বাংলাদেশ না। চান আমেরিকার ফোন মারা খাইতে থাকেন,
এনজয় করেন, কারণ আপনারা সৎ লোকের শাসন নিয়ে আসছেন 17 বছর পরে। চ্যাম্পিয়নশিপ ট্রফি আসতেছে বলে অন দ্য ওয়ে, কারণ হচ্ছে আপনারা এখন তো চ্যাম্পিয়নশিপ ট্রফি তো আনতে যেতে পারবেন না, কারণ উগান্ডার চেয়েও আপনাদের পাসপোর্টের মান নেমে গিয়েছে। তাতে কি হয়েছে? আপনারাই তো অনেক বড় স্টার, যারা পৃথিবীতে নিজের দেশ অন্যের কাছে দলিলে লিখে বেচে দিচ্ছে, এবং যারা মুখে মুখে বলে মাদারল্যান্ড অর ডেথ, তারা দেশ বেচে দিয়ে মাদারল্যান্ড অর ডেথ বলতেছে। যাক, আলহামদুলিল্লাহ সৎ লোকের শাসন পাইছি, হুড় দেখতে পাচ্ছি চোখের সামনে, এটাই বা কম কি? হ্যাঁ, 17 বছর তো এসব দেখতে পাইনি, বলেন।